হচ্ছে যে এটার ঝামেলাটা হচ্ছে এইখানেও তুমি যদি স্কলারশিপ পেতে চাও তাহলে হচ্ছে তোমাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আরেকটা ওয়ে আছে, তুমি হচ্ছে যদি প্রফেসরদের সাথে কোনোভাবে যোগাযোগ করে স্কলারশিপ ম্যানেজ করতে পারো এরকম ভাবে। কারণ হচ্ছে ওদের টেক্সটাইলের যেই ফ্যাকাল্টিটা সেটা হচ্ছে অনেক হিউজ একটা ভাস্ট ফ্যাকাল্টি, ওদের কাছে ভালোই মেশিনারিজ টাকা পয়সা সবকিছুই আছে। তো অনেকগুলো সাবজেক্ট আছে, 4-5টার মতো সাবজেক্ট। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবা। টিউশন ফি যদিও অনেক বেশি, তারপরেও হচ্ছে স্কলারশিপের যে সেগমেন্ট গুলো ওদিকেও ট্রাই করা উচিত। যদি তোমার 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যায় বা তুমি যদি মনে করো যে 2 বছর পরে যাবা, তাহলে ইট কুড বি এ গুড চয়েস। এবং সুইডেন কান্ট্রি হিসেবে খুবই ভালো, এখানে কোনো ব্লক মানির কোনো তোমার প্যারা নেই। তুমি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে তুমি হচ্ছে যেতে পারবা। ব্যাংক স্টেটমেন্ট বা ব্লক মানি এইসব কিছু নিয়েও আমরা আলোচনা করব। তারপরও ইউনিভার্সিটি অফ গোটেনবার্গ একই রকম, এখানেও টেক্সটাইলের সাবজেক্ট আছে। সুইডেন অবশ্যই টিউশন ফি বেশি। তারপরে হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের আলতো ইউনিভার্সিটিতে ডিরেক্ট টেক্সটাইলের সাবজেক্ট নেই, কিন্তু আমি পার্সোনালি হচ্ছে সুইডেনের আলতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। সেখানে হচ্ছে 2টা সাবজেক্ট আছে টেক্সটাইল রিলেটেড, একটা হচ্ছে ক্লথিং অ্যান্ড টেক্সটাইল, এন্ড আরেকটা হচ্ছে বায়ো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং। ক্লথিং এন্ড টেক্সটাইলে হচ্ছে আম, সুইডেনের জন্য মার্কেট ভালো নেই দেখে হচ্ছে ওইখানে অ্যাপ্লাই না করতেই সিনিয়র আমাকে রিকমেন্ড করেছিল। আর বায়ো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং অনেক ভালো সাবজেক্ট, আর সেখানে টেক্সটাইল থেকে কলও করে, তাই হচ্ছে বায়ো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করছিলাম। তো এটা টিউশন ফি অনেক বেশি, 15,000 ইউরোর মতো। যদি স্কলারশিপ না পাই তাহলে পড়ালেখা করা খুবই টাফ এখানে। আমি এখানে সেলফ ফান্ডিং এর অফার পাইছিলাম, মানে টাকা দিয়ে পড়তে হবে। তো ওইখানে আর যাওয়া হয়নি, কারণ ওই টিমে চান্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর কি। তো এদিক থেকেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু ওদের স্কলারশিপটার জন্য হচ্ছে তোমাকে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু দেখাইতে হবে না। তোমার প্রোফাইল যদি ভালো থাকে, আম, খুব রিচ প্রোফাইল থাকে, তাহলে তোমাকে ফুল ফ্রি টিউশন ওয়েবার ফি দিবে। এবং হচ্ছে 5,000 ইউরো এককালীন টাকা, এই স্কলারশিপ ওদের আছে। তো এখানেও আমরা ট্রাই করতে পারি। এছাড়াও আরো অনেকগুলো কান্ট্রি আছে যেখানে টেক্সটাইল বেসড পড়ালেখা করানো হয়। যেমন হচ্ছে পোল্যান্ডের লর্ডস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, চেক রিপাবলিকের টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ লিবারেক, পর্তুগালের ইউনিভার্সিটি অফ মিনহো। প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই হচ্ছে টেক্সটাইলের সাবজেক্ট আছে, কোর টেক্সটাইলের সাবজেক্ট। প্রত্যেকটি ইউনিভার্সিটিকে তোমাকে ওয়েবসাইটে ঢুকতে হবে, টেক্সটাইল সাবজেক্টে যেতে হবে, ঘাটাঘাটি করতে হবে, রিকোয়ারমেন্ট কি, কবে ডেডলাইন নাকি কি, এসব কিছুই তোমাকে নিজে ফাইন্ড আউট করতে হবে। আমরা জাস্ট হচ্ছে তোমাকে, বা আমি জাস্ট হচ্ছে তোমাকে এ লট অফ রিসোর্সেস দিতেছি। এটা আসলেও তোমার কখনো দেখা হবে কিনা সন্দেহ, আজকে সেমিনারের পরে হয়তো বা ভুলেও যাবা। কিন্তু তারপরও আমরা আশা করি এখান থেকে আমরা কয়েকজনকে পাবো যারা হচ্ছে ভবিষ্যতে আমার সাথে এসে ইউরোপে দেখা করবে, ইনশাল্লাহ। সো এরপরে আমরা যাব হচ্ছে যে আমরা টেক্সটাইল যদি না পড়তে চাই তাহলে হচ্ছে ইউরোপে কিভাবে আসতে পারি। অনেকেই হচ্ছে, ইভেন ফ্র্যাঙ্কলি স্পিকিং মি অলসো, যে আমি হচ্ছে আম, চাইছি যে টেক্সটাইলে না পড়ে একটু ম্যাটেরিয়াল সায়েন্সের দিকে মুভ করতে, বা একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দিকে মুভ করতে। তো তুমি যদি মুভ করতে চাও তাহলে তোমার হচ্ছে কি কি সাবজেক্টে তুমি মুভ করার অপরচুনিটি আছে ইউরোপে, অথবা কি কি দেশে যাওয়ার মুভ করার অপরচুনিটি আছে তোমার, সেক্ষেত্রে সেটা আমরা এখন ডিসকাস করব। আদার দেন টেক্সটাইলস, প্রথমেই হচ্ছে সাস্টেইনেবিলিটি, যেটা নিয়ে আমি হচ্ছে একটু আগে একটা এরাসমাস মন্ডল স্কলারশিপও তোমাকে দেখাইছি। সাস্টেইনেবল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এই রিলেটেড সাবজেক্ট গুলোতে আমরা টেক্সটাইল থেকে ইজিলি মুভ করতে পারি। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং খুবই ভালো একটা সাবজেক্ট। রিসেন্টলি আমাদের বুটেক্সের যে ভাই, টেসলাতে, এলান কবির ভাই টেসলাতে জব পাইছে। উনিও সুইডেনে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে এসেছিল, as far I know. দেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা ওয়েট প্রসেসে বা ডাইস এন্ড কেমিক্যাল সে পড়তেছো বুটেক্সের, তাদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সুইচ করা অনেক সহজ। এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং অহরহ, মানে টেক্সটাইল থেকে আসলে এভরি লেভেল যে সব কান্ট্রিতে বা যেসব ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াইতেছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেও, ইভেন আমার গ্র্যান্ট ইউনিভার্সিটিতেও হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রতি বছরই অনেক বাঙালি স্টুডেন্ট আসে। কিন্তু আফসোস হচ্ছে বুটেক্স থেকে আমি এখনো কাউকে দেখিনি এনভায়রনমেন্টাল সায়েন্সে। কিন্তু অন্য
টেক্সটাইল ইউনিভার্সিটি মানে অ্যাফিলিয়েটেড কলেজ থেকে হচ্ছে এবছরই একজনের সাথে পরিচিত হয়েছি, সে হচ্ছে আসছে। আহ, এছাড়া ম্যাটেরিয়ালস অ্যান্ড পলিমার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অথবা যদি আমরা বিজনেসের দিকে বা কমার্সের দিকে মুভ করতে চাই তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এমবিএ তো অবশ্যই, আর বিজনেস ম্যানেজমেন্ট, এই সাবজেক্ট গুলোতে হচ্ছে আমরা মুভ করতে পারি। উপরের পাঁচটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড, আর নিচের তিনটা হচ্ছে বিজনেস রিলেটেড। যদি তুমি টেক্সটাইল থেকে সুইচ করে বিজনেসে চলে যেতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তুমি ইউরোপে খুব ভালো ভালো অপরচুনিটি পাবা। এখন অপরচুনিটি গুলোর জন্য আগের দেশগুলো অবশ্যই অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে নতুন কয়েকটা কান্ট্রি লেখা আছে, যেগুলা ইতালি, ডেনমার্ক, হাঙ্গেরি, লিথুনিয়া, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম। বেলজিয়ামের উপর স্টার দেওয়া, বেলজিয়ামকে বাদ দিয়ে বাকি যে কয়টা কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতেই হচ্ছে তোমার ফুল টিউশন ফি ওয়েবার। ইভেন ইটালিতে হচ্ছে টিউশন ফি ধরতে গেলে নাই, 200-300 ইউরো টিউশন ফি। এছাড়া হচ্ছে তোমাকে এককালীন টাকা দেওয়ার সিস্টেম, যে তুমি ফুল টিউশন ফি ওয়েবারও পাইছো, প্লাস 10,000 ইউরো একসাথে তোমাকে একবারে দিয়ে দিছে। এরকম স্কলারশিপ গুলো এই কান্ট্রি গুলোতে আছে। কিন্তু কোন ইউনিভার্সিটিতে নাকি, এই সবগুলোও আসলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এই যত ইনফরমেশন আছে আমি যে তোমাকে দিতেছি, আমি ওইগুলো ঘাটাঘাটি করছি, তাই হয়তো বা আমি জানি। যখন তুমি নিজের জন্য ঘাটাঘাটি করবা তখন তুমি স্পেসিফিক কান্ট্রি, স্পেসিফিক সাবজেক্টের জন্য ঘাটাঘাটি করবা, তখন আর তোমার এত কিছু দেখা লাগবে না। তুমি জাস্ট হচ্ছে ওই কান্ট্রির কোন কোন ইউনিভার্সিটিতে বা কোন, ওই তুমি যে সাবজেক্টে পড়তে চাচ্ছ ওই সাবজেক্টটা কোন কোন কান্ট্রিতে আছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে তোমার রিসার্চটা একটু শ্রিঙ্ক হবে, সব প্রসিজার গুলো বুঝতে আরো বেশি সুবিধা হবে। এখানে বেলজিয়ামের উপর স্টার দেওয়ার একটা কারণ হচ্ছে বেলজিয়াম আর জার্মানি একই কাতারের। তাদের এখানে তুমি যদি কোনো স্কলারশিপ ছাড়া পড়তে যেতে চাও তাহলে হচ্ছে তোমাকে ব্লক মানি করতে হবে। কিন্তু বেলজিয়ামের সুবিধা হচ্ছে যে জার্মানির মতো লাইন নাই, তুমি হচ্ছে অ্যাপ্লাই করলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবা, ভিসা ফেস করবা, চলে আসবা। এক্ষেত্রে আমার ইউনিভার্সিটি যেটা গেন্ট ইউনিভার্সিটি, বিইউবি, দুইটাই হচ্ছে অনেক বাঙালি স্টুডেন্ট নেয়। কেন্ট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটাতে অনেকেই আসে। বিউবিতে হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, এইটা অনেক বড় একটা ফ্যাকাল্টি তাদের, প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে। ইভেন আমি আজকে একটা আমার সিনিয়র ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি বলতেছিল এই বছর নাকি বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট, এটাতে হচ্ছে প্রায় 30+ বাঙালি স্টুডেন্ট আসছে। কিন্তু ওই যে ঝামেলাটা হচ্ছে যে তোমাকে এখানে ব্লক মানি দেখায় আসতে হবে। তোমার যদি টাকা পয়সা থাকে তুমি অবশ্যই এখানে ব্লক মানি দেখে আসতে পারবে। আর ব্লক মানিটা হচ্ছে আহ তোমাকে পাঠিয়ে দিতে হবে। ব্লক মানি সিস্টেমটা কি সেটা হচ্ছে আমরা একটু পরে আবার সামনের সেগমেন্টে আছে, সেখানে আবার জানতে পারবো। এছাড়া আরেকটা সুযোগ আছে যেখানে এই সাবজেক্ট গুলোতে তুমি পড়তে আসতেছো, এগুলোতে তুমি এমএসসি করতে আসবা। কিন্তু আমার কাছে আরেকটা ওয়ে আরেকটু পছন্দের, সেটা হচ্ছে তুমি যদি বাংলাদেশ থেকে এমএসসি করো, ধরো বুয়েটে বা বুটেক্স থেকে, এখানে বুটেক্স এর উপর একটা স্টার, তারপরে হচ্ছে তুমি ফোকাস করবে হচ্ছে পিএইচডির জন্য, সেটা ইউএসএ হোক, কানাডা হোক, অথবা ইউরোপ হোক, অথবা তুমি তোমার সেকেন্ড মাস্টার্স এর জন্য বা ডাবল মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবা। সেক্ষেত্রে তোমার কি হবে সুবিধাটা, বুটেক্সের থেকে বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর থেকে ডিরেক্ট কল পাওয়া অন্যান্য সাবজেক্টে। যেমন ধরো তুমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও বা ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও, সেক্ষেত্রে হচ্ছে একটু টাফ। তো তুমি যদি ওই রিলেটেড একটা এমএসসি করো, ধরো বুয়েট থেকে ম্যাটেরিয়াল সায়েন্সে তুমি এমএসসি করলা 2 বছরের, তারপরে হচ্ছে তুমি আরেকটা ম্যাটেরিয়াল সায়েন্সে ইউরোপে অ্যাপ্লাই করলা, এমএসসি হোক পিএইচডি হোক, সেক্ষেত্রে তোমার চান্সেসটা বেড়ে যাবে। কারণ তখন তোমার থিসিস থাকবে এমএসসি, তখন তোমার আরো বেশি সাবজেক্ট পড়া থাকবে ওই সাবজেক্ট রিলেটেড, ওই ব্যাচেলর মাস্টার্স রিলেটেড পড়া আরো বেশি হবে, সেক্ষেত্রে তুমি আরো বেশি এলিজিবল হবা। এই প্রসেসটাও অনেক ভালো। আহ, আমারও এক সময় প্ল্যান ছিল, ঠিক আছে আমি বুয়েটে একটা মাস্টার্স করব, তারপরে হচ্ছে পিএইচডির জন্য যাব। কিন্তু আল্লাহ আসলে মিলিয়ে দিছে দেখে এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ। তারপরেও অনেকের জন্য আমার সাজেশন থাকবে, এই বুদ্ধিটাও ভালো। এক্ষেত্রে বুটেক্স এর উপর একটা স্টার দেওয়ার কারণ হচ্ছে বুটেক্স এর এমএসসি গুলো, যেগুলো ধরো তুমি ফেব্রিক থেকে পড়ছো, ফেব্রিক এমএসসি করবা, বা ওয়েট প্রসেস থেকে পড়ছো, ওয়েট প্রসেস থেকে এমএসসি করবা, এগুলা
আমার শোনা মতে, যেমন ফেব্রিকে আমার শোনা মতে হচ্ছে একটু লেন্দিয়ার হয়, 2 বছরের এমএসসি 3 বছর 3.5 বছর অনেকের লেগে যায়। কিন্তু রিসেন্টলি যেই এমএসসি ইন্ট্রোডিউস হচ্ছে, যেমন হচ্ছে সাস্টেইনেবল ইঞ্জিনিয়ার টেক্সটাইল, যেটা নতুন এমএসসি শুরু হয়েছে, এই এমএসসি গুলো অবশ্যই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমার ধারণা। এবং সেগুলো অনেক অপরচুনিটি আমরা হায়ার স্টাডিজে দেখতে পারবো আর কি। তো এগুলা সবার একটু মাথায় রাখা উচিত। এখন আমরা যাবো, দেখো, যে আমি তো তোমাকে এই 2টা স্লাইড দেখাইলাম বা 3টা স্লাইড দেখাইলাম যে এই এই অপরচুনিটি। এখন তুমি যখন খুঁজতে যাবা তোমার জন্য সুইটেবল অপরচুনিটি কি বা সুইটেবল কান্ট্রি কি, নিজে খুঁজতে পারাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। যে তুমি কিভাবে অপরচুনিটি গুলা খুঁজে পাবা বা আমি কিভাবে এই অপরচুনিটি গুলা খুঁজে পাইছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রসিজারটা এখন দেখবো, যে তুমি নিজে নিজেই কিভাবে হচ্ছে তোমার অপরচুনিটিস গুলা খুঁজে পাবা। সেটা করার জন্য আমরা শুরুতেই যাব হচ্ছে একটা ওয়েবসাইটের কথা বলবো। সেটার নাম হচ্ছে স্টাডি পোর্টালস অথবা মাস্টার্স পোর্টাল, এই ওয়েবসাইট। যেখানে হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে এইরকম, যেখানে তুমি যদি তোমার প্রোফাইল মোটামুটি শেয়ার করে ফেলো, এবং হচ্ছে তুমি যে সাবজেক্ট পড়তে যেতে চাও, যেমন আমি এখানে সার্চ বারে লিখলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে যেতে চাই, কোন কোন কান্ট্রিতে পড়তে যেতে চাই, এটার একটা ফুল লিস্ট এখানে আমাকে দিচ্ছে, যে এই এই কান্ট্রিতে এই এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের তোমার প্রোগ্রাম আছে মাস্টার্স এর জন্য। আমি যদি তোমাকে একদম ডিরেক্ট হ্যান্ড অন এক্সপিরিয়েন্স দিতে চাই, সেটা হবে এইরকম। দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাই, ভিজিবল। থ্যাংক ইউ। তো এটা স্টাডি পোর্টালস আমার প্রোফাইল, যেখানে আমি হচ্ছে আমার প্রোফাইলটা আগে থেকেই হচ্ছে এখানে সেট করে রাখছি, যে আমার প্রোফাইল কি, আমার সিজিপিএ কত, আমি কি কি পড়তে চাই, কোন কান্ট্রি থেকে আমি বিলং করি। তারপরে হচ্ছে আমি এখানে দেখ সার্চ করলাম যে আমি টেক্সটাইল পড়তে চাই, কোন কোন কান্ট্রিতে পড়তে চাই, এবং সে আমাকে একটা লিস্ট দিছে। এখন প্রত্যেকটা লিস্টেই আবার তুমি ভিতরে ঢুকতে পারবা। ভিতরে ঢোকার পরে তোমাকে দেখাবে যে তুমি কত টাকা দিয়ে পড়তে পারবা, কবে অ্যাপ্লিকেশন। এইটা আসলে ভেগ। প্রথম লিস্টটা হচ্ছে মোটামুটি ঠিক আছে, গুড, গুড ফর ইউ। এই লিস্টটা দেখে হচ্ছে তুমি কি করবা, এখানে দেখলা যে ইউনিভার্সিটি অফ বোরাস, এখানে টেক্সটাইল এন্ড ফ্যাশন ডিজাইন এই সাবজেক্টে আছে। তুমি তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ বোরাসের ওয়েবসাইটে যাবা। কেন বলতেছি এই কথা, সেটাও দেখতে পারবা। তুমি হচ্ছে এরপরে তুমি ইউনিভার্সিটি পার্টিকুলার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবা। এখানে তুমি এসে যে তোমার পার্টিকুলার সাবজেক্ট, তুমি কি সাবজেক্টে পড়তে যেতে চাও, সেই রিলেটেড সাবজেক্ট আছে কিনা, এখানে এসে তুমি খুঁজবা। কারণ স্টাডি পোর্টাল এর ওয়েবসাইটটা হচ্ছে যখন বানানো হয়েছে বা যারা বানায়, এটা খুব ফ্রিকোয়েন্টলি আপডেট হয় না। আগের ইনফরমেশনও থাকে, বা এখানে একটা সাবজেক্ট দেখাইলো, সেটা হচ্ছে তুমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখলা যে সাবজেক্টটা নাই। বা এখানে একটা টিউশন ফি দেখাইলো, ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখলা টিউশন ফিটা অন্যরকম। তো তুমি হচ্ছে এখান থেকে জাস্ট নাম আর ইউনিভার্সিটি আর কান্ট্রিটা নিবা। তারপরে হচ্ছে তুমি আবার নিজের সার্চ বারে গিয়ে তুমি সাবজেক্টের ইউনিভার্সিটির জন্য সার্চ করবা, তারপরে তোমার সাবজেক্টে সার্চ সার্চ করবা। যেমন এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে কতগুলো সাবজেক্ট: টেকনিক্যাল টেক্সটাইল ইনোভেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, সবগুলোই হচ্ছে আমাদের টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট। ইভেন দিস ওয়ান অলসো মাস্টার্স প্রোগ্রাম ইন রিসার্চ রিকভারি। এইখানে আমার 44 ব্যাচের এক ফ্রেন্ড এবছর ফেব্রুয়ারিতে আসছে রিসোর্স রিকভারিতে, পলিমার ম্যাটেরিয়ালস এর যেই পার্টটা। হ্যাঁ, এই মাস্টার্সটা পলিমার ম্যাটেরিয়ালস ফর সার্কুলার। তো দেখো কত অপরচুনিটি। তুমি হচ্ছে নিজে ফাইন্ড আউট করতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন নিজে ফাইন্ড আউট করতে পারবা, তারপরে হচ্ছে পার্টিকুলার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের রিকোয়ারমেন্ট বুঝবা। রিকোয়ারমেন্ট বুঝে হচ্ছে তুমি কখন অ্যাপ্লাই করতে হবে এই ডেডলাইন গুলো নিজে নোট করবা। নিজে একটা স্প্রেডশিট তৈরি করবা বা এক্সেল ফাইল তৈরি করবা, যেখানে হচ্ছে তুমি এই ডেডলাইন গুলা বা রিকোয়ারমেন্টস গুলা হচ্ছে লিখে রাখবা। তো অপরচুনিটি খুঁজতে পারাটাও ইম্পর্টেন্ট, আর খুঁজে সেটাকে সর্ট আউট করাটাও আসলে ইম্পর্টেন্ট। তো নিজে সর্ট আউট করার চেষ্টা করবা, নিজে নিজের অপরচুনিটি খোঁজার চেষ্টা করবা। ফার্স্ট অফ অল এটা ঠিক করতে হবে যে তুমি কি পড়তে চাও, অথবা কোন কান্ট্রিতে পড়তে চাও।
তুমি স্কলারশিপ দিয়ে পড়বা কিনা, অথবা তুমি টাকা পয়সা দিয়ে পড়বা কিনা। টাকা পয়সা দিলে তুমি ব্লক মানি দিয়ে পড়বা কিনা, কি ব্যাংক স্টেটমেন্ট দেখায় তুমি পড়তে যেতে চাও। আসলে বিদেশের কথা বললেই আহ যদি মনে হয় যে স্কলারশিপ পেয়ে যাবো, টাকা পয়সা লাগবে না, এটা আসলে মানে সত্যি কথা বলতে মিথ্যা কথা, মিথ্যা কথা। কারণ হচ্ছে তোমাকে টাকা পয়সা থাকতেই হবে, ঠিক আছে? তুমি স্কলারশিপ পাও তাহলে একটু কমবে, আর যদি স্কলারশিপ না পাও তাহলে তো শেষ, অনেক কষ্ট হয়ে যাবে আর কি। কিন্তু মাথায় রাখতে হবে যে পড়ালেখা করার পরে তুমি কোনোভাবে কষ্ট করে একটা এমএসসি করলা, এখানে পড়ালেখা করলা, তারপরে হয়তো বা তোমার ফিউচারটা অনেক ব্রাইট হবে, অনেক ভালো হবে। সেক্ষেত্রে তোমার ওই অপরচুনিটি গুলো, ওই অপরচুনিটি গুলোর কথা চিন্তা করে তোমাকে হচ্ছে আগাইতে হবে। এছাড়া তুমি মাস্টার্স পোর্টাল ছাড়া আর কোথা থেকে ইনফরমেশন পেতে পারো? লিঙ্কডইন থেকে। ইভেন আমিও আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুব রিসেন্টলি খুলছি। কিন্তু লিঙ্কডইন একটা প্রফেশনাল জায়গা। তোমার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তুমি তোমার প্রোফাইল টোফাইল সব সুন্দর করে সাজিয়ে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট দিছো, খুলছো, তখন তুমি দেখবে হচ্ছে তুমি এমন একটা সিনিয়র, বুটেক সিরি সিনিয়র তোমার সাজেশন লিস্টে আসছে, যে এমন একটা মাস্টার্সে পড়তে গেছে একটা কান্ট্রিতে যেটা সম্পর্কে কেউ জানে না, কেউই জানে না, মানে একদম উনি পুরো ঘোস্ট, এরকম একটা অবস্থা। লিঙ্কডইনে হচ্ছে মানুষ নিজের প্রোফাইলটা খুব ভালোভাবে শেয়ার করে, কোনো সমস্যা হয় না। এটা ফেসবুক না, ইনস্টাগ্রাম না, যে প্রোফাইল শেয়ার করলে মানুষ করে না, হাইড করে রাখে। লিঙ্কডইনে হচ্ছে নিজের প্রফেশনাল লাইফ সে খুব ভালোভাবেই শেয়ার করে। তো তুমি এখান থেকেও মানুষের প্রোফাইল দেখে দেখেও হচ্ছে তুমি দেখতে পারো যে আসলে কে কোথায় এমএসসি করলো, কে কোথায় পিএইচডি করলো, কি অপরচুনিটিস আছে, তাদের সাথে কথা বললা। এখান থেকেও তুমি খুব ভালো অপরচুনিটিস গ্র্যাব করতে পারো, বা অপরচুনিটির সম্পর্কে জানতে পারো। এছাড়া কি আছে? ফেসবুক গ্রুপস। আমি এখানে গ্রুপস এর কথা বলছি। গ্রুপ কেন? তুমি যখন ডিটারমাইন্ড হবা যে তুমি কোথায় যেতে চাও, ধরো তুমি এরাসমাস কোনো স্কলারশিপে যেতে চাও, ওর একটা পার্টিকুলার ফেসবুক গ্রুপ আছে, তুমি এটা খুঁজবা, খুঁজে এখানে জয়েন করবা, পোস্ট দেখবা মানুষজনের, তাহলেই তুমি অনেক ইনফরমেশন জানতে পারবা। জাস্ট র্যান্ডম পোস্ট দেখতে থাকবা। তারপরে হচ্ছে ধরো তুমি ইতালিতে পড়তে যেতে চাও, ইতালি গ্রুপে জয়েন করবা, ওইখানে মানুষজনের র্যান্ডম পোস্ট দেখবা। তোমার জন্য রিলেভেন্ট না হলেও তুমি অনেক কিছু জানতে পারবা, যেটা তোমার হয়তোবা কোনো না কোনো এক সময় কাজে লাগতেই পারে। এগুলো হচ্ছে অপরচুনিটিস ফাইন্ড আউট করার প্রসিজার। মানে আমি তোমাকে অনেকগুলো ইউনিভার্সিটির নেম এখানে দিয়ে রাখছি। তুমি ইউনিভার্সিটি গুলো এখন নিজে বসে ওয়েবসাইট ঘেটে কোন মাস্টার্সে কখন অ্যাপ্লাই করতে পারবা, কত টাকা লাগবে, এগুলো নিজেই ফাউন্ডেড করতে পারবা। তোমাকে পথ দেখানোটা ইম্পর্টেন্ট। এরপরে তুমি তোমার নিজের পথটা ঠিক করে নিবা যে আচ্ছা ঠিক আছে, এখানে যেটা লেখা যে ম্যানেজমেন্ট অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিতে আমি পড়তে যেতে চাই, তো আমার কি কি স্টেপ ফলো করতে হবে, এগুলো হচ্ছে নিজেই ঠিক করে রাখবা। তারপরে এখন যে তুমি নিজে ঠিক করে রাখবা, আমরা একদম প্রেজেন্টেশনের শুরুতে আমরা বলছিলাম যে নিজেকে কিভাবে খুব ভালোভাবে ডেভেলপ করা যায়, নিজেকে আমরা কিভাবে ডেভেলপ করলে স্কলারশিপ পেতে পারি, অথবা ফুল ফান্ডেড স্কলারশিপ না হোক ফুল ফি টিউশন ফি পেতে পারি, অথবা ফুল ফ্রি টিউশন ফি না হোক হাফ টিউশন ফি ওয়েভার পেতে পারি। কিছু মানে টাকা পয়সা সেভ হইলেই ভালো। কি কি স্ট্র্যাটেজিস মেনটেন করলে হচ্ছে তুমি কোনো না কোনো ভাবে বেনিফিটেড হবা, সেটা আমরা আলোচনা করব। এটা তোমার স্কলারশিপের জন্য হোক, বা বাইরের স্টাডিজ এর জন্য হোক, হয়তোবা তোমার টাকা পয়সা আছে এখন বাইরে স্টাডিজ করতে আসতেছো, তার জন্য হোক, সবকিছুর জন্যই হচ্ছে এটা অ্যাপ্লিকেবল। স্ট্র্যাটেজিস তোমার কি হওয়া উচিত, আমরা স্ট্র্যাটেজিসকে কয়েকটা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে পার্সোনাল নিডস। তোমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজিস বা নিজের জন্য যেই কাজগুলো করতে হবে সেটা কি। বা তুমি পড়ালেখা করতেছো, স্টাডিজ তুমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ো, তখন তোমাকে কি করতে হবে। বা তুমি যাই করতেছো, কাজ করতেছো ইন্ডাস্ট্রিতে, তখন তোমাকে কি করতে হবে, সবকিছু একসাথে গোছানো এখানে আর কি। তো এই পার্সোনাল নিডসটাকে আমরা চারটা সেগমেন্টে ভাগ করছি। প্রথম পার্টটা হচ্ছে একাডেমিক স্টাডিজ। যাদের অলরেডি পড়াশোনা শেষ তাদের তো এটা নিয়ে কোনো মানে কিছু করার আর নাই। যাদের পড়াশোনা শেষ না বা এখনো আছে, তারা হচ্ছে এখানে একটু ফোকাস করতে পারো। সিজিপিএ অবশ্যই ম্যাটার করে। ওই ভার্সিটির ওই সিনিয়র, আমি আগেই বলছি, ওই সিনিয়র না যে বলবো পড়াশোনা নাই।
অবশ্যই ম্যাটার করে। তুমি যখন বাইরে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমার সিজিপিএ 3.5, আরেকজনের সিজিপিএ 3.8, অবশ্যই তাকে বাই ডিফল্ট চুজ করবে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে তোমার অলরেডি সিজিপিএ 3.5, তোমার আর এটার কিছু করার নাই, তুমি পাশ করে বের হয়ে গেছো। তখন তুমি কিভাবে 3.8 কে টক্কর দিবা? সেটা তোমাকে দেওয়ার জন্য তুমি তোমার ইন্টার্নশিপের কথা চিন্তা করতে পারো। তুমি তোমার ইন্টার্নশিপ যে করছো, আমরা বুটেক্সে আমরা জানি যে সবাই কিভাবে ইন্টার্নশিপ করে, সবাই জানি আমরা, মানে যায় আর কি ইন্টার্নশিপ করতে। তো আমি বলছিলাম যে আমার ইন্টার্নশিপ রিপোর্ট দুইটা। কেন দুইটা? আমি যখন আমার আহ 2 মাসের ইন্টার্নশিপ করি বুটেক্সে, আমার গ্রুপটা ভালো ছিল, গ্রুপে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিল। তো আমাদের একটা খুবই আম, ইচ্ছা ছিল যে আমরা দুইটা ইন্টার্নশিপ করব, কারণ ফেব্রিক থেকে যখন ইন্টার্নশিপ করতে হয় তখন ইদার নিটিং ফ্যাক্টরি অথবা উইভিং ফ্যাক্টরিতে ইন্টার্নশিপ করতে যেতে হয়। তো আমরা ওই গ্রুপটা ডিসাইড করলাম যে না, আমরা হচ্ছে দুইটাই করব, 1 মাস 1 মাস করে দুইটা ইন্টার্নশিপ করব। তো অনেক আম, ধকল টকল খেয়ে হচ্ছে স্কয়ার টেক্সটাইলস এ হচ্ছে ম্যানেজ করা 2 মাসের দুইটা দুইটা ইন্টার্নশিপ, উইভিং নিটিং দুইটাই। কিন্তু বিশ্বাস করো আর না করো, ময়মনসিংহে এখানে বাসা ভাড়া নিয়েছিলাম, 8 ঘন্টা ইন্টার্নশিপ করছি, সবগুলো মেশিন দেখছি, সবগুলো প্রসেস দেখছি। তুমি হয়তো বা মনে করবা যে ভাই কি বলতেছে, এটা কি করা সম্ভব নাকি? আমি টিউশনিও করছি এর বাইরে, অনলাইনে পড়াইছি, শুক্র শনিবারে হচ্ছে এখানে চলে আসছি, ঢাকায় চলে আসছি, আবার টিউশনি পড়াইছি। তোমার যদি ইচ্ছা থাকে তুমি অবশ্যই করতে পারবা। কথা কি বুঝতে পারছো? ওই ইন্টার্নশিপ গুলোতে আমরা কি করছি আসলে, বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমার চোখে এখনো ভাসে যে প্রত্যেকটা মেশিনারিজ কিভাবে কাজ করতেছে বা মেশিনারিজ এর ফ্লো কোনটার পরে কোনটা কাজ করতেছে। একটা পাশ হওয়া স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি যে ঠিক আছে কোন মেশিনের পরে কোন মেশিন কাজ করে, এটাও সুন্দরভাবে বলতে পারবে না। কিন্তু তুমি যখন ফ্রুটফুলি 2 মাস ফ্রিতে তোমাকে ইন্ডাস্ট্রি শিখাচ্ছে, তুমি ওইখানে গিয়ে তুমি পুরা টাইমটা কাজে লাগাবা, তখন তুমি দেখবা যে এটা কোনো না কোনো সময় ফ্যাক্টরিতে হোক, জব করতে আসতেছো বা মাস্টার্স করতে আসতেছো বাহিরে, এই যে আমি যে মাস্টার্স করতে আসতেছি, স্টুডেন্টরা, টিচাররা হচ্ছে মেশিন দেখায়, কেউ চিনে না, মেশিনের ওয়ার্কিং মেকানিজম বুঝে না। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা হয় না, কারণ আমি ওই মেশিনটা সম্পর্কে পুরো ডিটেলস জানি, কিভাবে কাজ করে, ওই মেশিনের আগে কি পরে কি সব ডিটেলস জানি। তাই হচ্ছে আমার সেটা অনেক মানে সুবিধা হয়। তো এই ইন্টার্নশিপটা তুমি হচ্ছে নিজেকে ডেভেলপ করার জন্য করবা, বা করে ফেলছো অলরেডি, তাহলে আর কিছু করাই নাই। তো ইন্টার্নশিপ রিপোর্টটাও হচ্ছে আমরা কি করতে পারি, যখন বাইরের দেশে অ্যাপ্লাই করব সেই ইন্টার্নশিপ রিপোর্টটাও তাদেরকে দেখাইতে পারি। আমরা রিপোর্টটাও আজকাল ঠিক মতো লেখি না, কপি পেস্ট করে মাইরে দিই আর কি। আম, হয়তোবা লাইব্রেরিতে আমাদের ইন্টার্নশিপ রিপোর্টটা আছে, যারা এখনকার জুনিয়র তারা হচ্ছে গিয়ে ফেব্রিক ডিপার্টমেন্টের ইন্টার্নশিপ রিপোর্টের এখানে আমাদের ইন্টার্নশিপ রিপোর্টটা দেখতে পারো, যে আসলে কিভাবে লেখা উচিত। ওগুলা আবার যেন তুমি বাইরের দেশে ইউনিভার্সিটি গুলোতে প্রেজেন্ট করতে পারো যে হ্যাঁ দেখো আমি তো ইন্টার্নশিপ করছি, এই এই অবস্থা। ইন্টার্নশিপ করার পরে অবশ্যই তোমাকে যে 2 মাস ইন্টার্নশিপের সার্টিফিকেট, সেটা অবশ্যই কালেক্ট করে রাখতে হবে। কারণ এজ এ ফ্রেশার তোমার ওই ছাড়া কোনো এক্সপিরিয়েন্স নাই, যেমন আমার ছিল না। আমার জাস্ট 2 মাসের ইন্টার্নশিপের একটা সার্টিফিকেট ছিল, যেটা আমি স্কয়ার থেকে পেয়েছিলাম, এবং সেটা আমি আমার স্কলারশিপের বা অ্যাপ্লিকেশনের সময় আমি ইউজ করছি। এরপরে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজেক্ট বা থিসিস, যেটাকে আমরা বলি প্রজেক্ট বা থিসিস। এইটাও তোমাকে কি করতে হবে। আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি জানি যে ভার্সিটিতে আসলে রিসার্চ বলতে কিছু শিখায় না। ফাইনাল ইয়ারে এসে যখন তোমাকে থিসিস করতে হবে তখন টিচাররা ভুজুং ভাজুং বুঝিয়ে দেয়, স্টুডেন্টরাও কিছু বোঝে না, আগামাথা কিছু বোঝে না। এখন তুমি যদি ফোর্থ ইয়ারে পড়ে থাকো, এখানে সেশনে যারা আছে, বা থার্ড ইয়ারে পড়ে থাকো, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার প্রজেক্টটা যেন ভালো হয়, তুমি যেন ইম্প্যাক্টফুল একটা প্রজেক্ট করতে পারো। সেটা পাবলিশ করতে হবে না, না কোনো জার্নালে পাবলিশ করতে হবে, কিছুই করতে হবে না। তুমি এমন একটা প্রজেক্ট করবা যেন সেটা তোমার প্রোফাইলটাকে ভারী করে। যেমন আমি আমার প্রজেক্টের কথা বলি। আম, আমার প্রজেক্টটা ছিল ডাটা অ্যানালাইসিস সম্পর্কে, এরকম টাইপের একটা প্রজেক্ট। তো সেই প্রজেক্টটা আসলে যখন আমি আমার মাস্টার্স এর অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করি তখন সেটা একটা ভালো ভ্যালু পায়। কারণ এই টপিকটা এখন অনেক ভাস্ট, পৃথিবীতে রিসার্চ হচ্ছে ডাটা অ্যানালাইসিস, প্রোগ্রামিং রিলেটেড ডাটা অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল রিলেটেড ডাটা অ্যানালাইসিস, যে কোনোটাই হোক। এই তো তোমাকে তোমার প্রজেক্ট বা থিসিস এই রিপোর্ট গুলো হচ্ছে খুব ভালোভাবে
কাজ করতে হবে, ভালো একটা কিছু বানাইতে হবে। ওই রিপোর্ট গুলো হচ্ছে সহকারে রেখে দিতে হবে, যেন তুমি বাইরের দেশে ইন্টার্নশিপ অ্যাপ্লাই করার সময় তুমি শো করতে পারো। এগুলো হচ্ছে একাডেমিক স্টাডিজ এর সময়। এখন যারা অলরেডি একাডেমিক স্টাডিজ শেষ, এখানে কিছু করার নাই, তারা কি করতে পারে? তারা নিজের পার্সোনাল মিনস ডেভেলপ করার জন্য রিসার্চ ইন্টারেস্ট দেখাইতে পারে। এখানে আমি রিসার্চ ইন্টারেস্ট রেখেছি, রিসার্চ লিখি নাই। দুইটা কারণ আছে এটার জন্য। প্রথম কথা হচ্ছে, আমাদের ভার্সিটিতে হচ্ছে যেটা বললাম যে রিসার্চ করা শেখায় না। তো সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টকে পার্সোনালি রিসার্চ করাটা শিখতে হয় বা গ্রো করতে হয়, বড় ভাই সিনিয়র বা কোনো টিচারের সাথে গিয়ে পার্সোনালি কাজ করতে হয়। তো এক্ষেত্রে এমনও হইতে পারে তোমার রিসার্চ পেপার নাই থাকতে পারে। রিসার্চ পেপারের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এখানে আমরা লিখছি রিসার্চ পেপার, রিভিউ পেপার, কনফারেন্স পেপার, এগুলো তোমার নাই থাকতে পারে। তো তোমার ইন্টারেস্ট থাকতে হবে যে তুমি একটা পার্টিকুলার সাবজেক্টে বা একটা পার্টিকুলার এরিয়াতে রিসার্চ করতে আগ্রহী বা রিসার্চের কাজ করছো, এরকম একটা ইন্টারেস্ট থাকা উচিত। যেমন আমার উইটিং স্কলারশিপে যখন আমি অ্যাপ্লাই করি, ওইখানে একটা 5 মিনিটের ভিডিও দিতে হয় একটা টেক্সটাইল টপিকের উপর, ইন্টারেস্টিং টেক্সটাইল টপিক তোমার কাছে ভালো লাগছে। তো আমি আমার রিসার্চ ইন্টারেস্ট ছিল দেখে আমি ওইরকম একটা টপিকের জন্য ভিডিও বানাইতে পারছি। এখন তুমি যখন বানাইতে যাবা তখন তো তোমার মাথায় হাত, তুমি তো কিছুই জানো না টেক্সটাইলের। তো এমন যেন না হয়, তোমার যেন পার্টিকুলার রিসার্চ ইন্টারেস্ট থাকে বা পার্টিকুলার রিসার্চ এরিয়াতে তোমার কাজ করার অভিজ্ঞতা থাকে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর যদি আমরা ইউএস এর কথা এখানে একটু বলি, প্রফেসর বেসড রিসার্চ ইন্টারেস্ট এইটা কি জিনিস? অনেক ক্ষেত্রেই ইউএসএ তে যারা যাবে বা টার্গেট করবে, সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি একটা প্রফেসরকে পছন্দ করছো, কিন্তু ওই রিলেটেড তুমি কোনো কাজ করো নাই, ওই রিলেটেড তোমার কোনো ইন্টারেস্ট নাই। তখন তুমি কি করবে? ওই প্রফেসরের রিসেন্ট পাবলিশ হওয়া যতগুলো পেপার আছে ওগুলো ভালো করে পড়বা, পড়ে নিজে একটা সামারি বের করবা যে হ্যাঁ, প্রফেসর এই এই কাজ করছে, ওই ওই কাজ করছে। তখন প্রফেসরকে বুঝাবা যে ওর কাজের প্রতি তোমার ইন্টারেস্ট আছে, ওর রিসার্চ গুলো তুমি পড়ছো। এভাবে তুমি প্রফেসর বেসড ইন্টারেস্টও গ্রো করতে পারো। হু নোস, প্রফেসর তোমাকে গেট ব্যাক করে, তুমি প্রফেসর থেকে ফান্ডিং পাও, চলে যেতে পারো। বিদেশে যেতে হলে অবশ্যই তোমাকে পড়ালেখা করতে হবে, কষ্ট করতে হবে। জিনিসটা এমন না যে তুমি আজকে মন চাইছে আমি বিদেশে চলে যাবো, চলে যাবো। তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে, কন্টিনিউয়াস পড়ালেখার মধ্যে থাকতে হবে। আর যদি তোমার ভবিষ্যৎ পিএইচডি করার ইচ্ছা থাকে তাহলে তো কোনো কথাই নেই, অনেক বেশি পড়ালেখা করতে হবে। তার পরবর্তীতে আমরা যেটা কথা বলবো, যে তোমার রিসার্চ ইন্টারেস্ট নাই, তুমি কিছুই করো নাই, তুমি একদম শেষ, তোমার পড়ালেখা শেষ, তোমার রিসার্চ করারও সময় নাই। এখন তুমি কি করতে পারো? তুমি টপ অ্যাপ্লিকেন্টস এর মধ্যে থাকতে হইলে তোমাকে ভালো আইএলটিএস স্কোর থাকতে হবে। এখানে ভালো আমি বলবো না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 6.5, কোনো ব্যান্ডে 6-এর নিচে থাকা যাবে না এমন রিকোয়ারমেন্ট থাকে। এর থেকে খুব খুব বেশি পাইলে খুব একটা লাভ নেই, আইএলটিএস এর রেজাল্ট খুব বেশি এফেক্ট করে না। তারপরেও আমরা এটা চিন্তা করি যে তুমি 6.5 পেলা, কেউ একজন 8 পেলো, এইটের অবশ্যই গুরুত্ব বেশি। এছাড়া আমরা কি করতে পারি? জিআরই দিতে পারি। জিআরই জিনিসটা কি? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য জিআরই হচ্ছে তোমার একদম, মনে করো তোমার একটা সার্টিফিকেট যে তুমি জানো, তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড ম্যাথমেটিক্স বা যাই হোক এইসব কিছু জানো, এইটার সার্টিফিকেট হচ্ছে তুমি তাদেরকে বোঝাইতে পারো যে হ্যাঁ আমার জিআরই আছে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই জিআরই দিলে তো ইউএসএ যাবো। হ্যাঁ, হ্যাঁ যাবা। তুমি তোমার স্কোপ কেন কমাবা? তুমি যদি ভার্সিটির 4th ইয়ারে পড়ো বা 3rd ইয়ারে পড়ো, তুমি জিআরই নিয়ে একটু পড়াশোনা করো। তোমার যদি জিআরই দেওয়ার সুযোগ থাকে তুমি একবার জিআরই দাও, সমস্যা কি? জিআরই দিতে 25,000 টাকা লাগে, কিছু পড়ালেখা করা লাগে। ওই পড়ালেখাগুলো হচ্ছে তুমি পড়লে তোমার জন্যই ভালো, তোমার ব্রেনের জন্য ভালো। বা তুমি ওই পড়ালেখাগুলো তুমি যখন টিউশনি করতেছো, এইচএসসি স্টুডেন্ট পড়াইতেছো, ম্যাথমেটিক্স পড়াইতেছো, ওগুলোর সাথেও রিলেটেড থাকে। তোমার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য জিআরই পড়ালেখা ভালো। অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্স বা ইংলিশ যেটাই বলো না কেন, তোমাকেই ভবিষ্যতে গ্রো করবে। তুমি যদি ভবিষ্যতে জিআরই দিয়ে ইউএসএ তে বা ইউরোপে নাও যাও, তুমি যদি ইন্ডাস্ট্রিতে জবও করো, সেক্ষেত্রেও তুমি দেখবা যে তুমি অনেক ভালো করতেছো, কারণ এখানে তোমাকে তো ইংলিশ শিখাইতেছে বা ম্যাথমেটিক্স শিখাইতেছে। সেক্ষেত্রে এটা কোনো মানে বৃথা যাবে না, তুমি যদি দিতে পারো তাহলে অবশ্যই ভালো। আমি দিতে পারি নাই, এটা হচ্ছে অন্য কথা। হয়তো বা আমি দিতাম যদি আমার এখানে না হয়ে যেত। কিন্তু কিভাবে তুমি টপ অ্যাপ্লিকেন্টের মধ্যে থাকবা? তুমি অবশ্যই হচ্ছে এই চিন্তাও করা উচিত যে যদি সুযোগ থাকে অবশ্যই তোমাকে জিআরইটা দেওয়া উচিত, যেন তোমাকে
তুমি টপ অ্যাপ্লিকেন্টের মধ্যে নিয়ে আসতে পারো। সিজিপিএ কম, সমস্যা নেই, জিআরই দাও, জিআরই দিয়ে হচ্ছে নিজেকে টপ অ্যাপ্লিকেন্টের মধ্যে নিয়ে আসো। এছাড়া আমাদের আরো কিছু আছে, যেটাকে আমরা ম্যান্ডেটরি স্কিলস এ লিখছি। যে স্কিলস গুলো তোমাকে অবশ্যই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার আগে বা ইউনিভার্সিটির সময় অবশ্যই গ্রো করে ফেলতে হবে। সেটা হচ্ছে টুলস রিলেটেড স্কিল, যেমন এমএস ওয়ার্ড পারা, এক্সেল পারা, পাওয়ার পয়েন্ট পারা, মিটিং টুল সম্পর্কে যেমন এই যে জুম, মাইক্রোসফট টিমস, এইসব সম্পর্কে জানা বা প্রফিসিয়েন্সি গ্যাদার করা বা খুবই মাস্টার হওয়া, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে আজকে আমি তোমাকে একটা সেমিনার নিচ্ছি, আমি যদি এই সাইটটা বানাইতে না পারতাম তাহলে কি হইতো বলো? আমি তো এই সেমিনার নিতেও পারতাম না হয়তো, বা আম, আমার চেহারা দেখায় হচ্ছে তোমাদেরকে বক বক করা লাগতো, যে এই করো সেই করো এরকম করো এরকম করো, কিন্তু সেটা দেখতে সুন্দর লাগতো না কখনোই। তুমি যখন অ্যাপ্লাই করার সময় হচ্ছে নিজের এসওপিটা লিখতে পারবা না বা নিজের মোটিভেশন লেটার লিখতে পারবা না, মাইক্রোসফট ওয়ার্ড তুমি চালাতে পারো না, ওগুলাও তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কিভাবে এই স্কিল গুলা প্রতিনিয়ত পারো। এগুলো একদিনে শেখার স্কিল না, প্রতিনিয়ত এই স্কিল গুলা ডেভেলপ করবা। হ্যাঁ, ভাই আবার ইন্টারাপশন করার জন্য সরি, মিটিংটা আবার শেষ হয়ে যাবে, সবাই মিটিং লিংকে আবার জয়েন করবেন। এরপর আমাদের একটা কিউএনএ সেশন আছে। হ্যাঁ, মিটিংটা একটু বড় হয়ে যাচ্ছে। নেক্সট সেশনে আমরা কিউএনএ সেশন করবো ইনশাল্লাহ। তো এই পার্সোনাল মিলস গুলো হচ্ছে সবাইকে ডেভেলপ করতে হবে যখন তুমি একটা টপ অ্যাপ্লিকেন্টে আসতে চাও। অবশ্যই অবশ্যই এইগুলা তুমি যদি ভার্সিটির থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে এসেও ডেভেলপ করা শুরু করো, তুমি অবশ্যই, আমি আশা করি যে তুমি ইউএসএ হোক, কানাডা হোক বা ইউরোপ হোক, কোনো না কোনো জায়গায় এন্ড আপ হবাই। তো এই স্কিল গুলো আমরা আজকে থেকেই হচ্ছে ডেভেলপ করা শুরু করব, পড়ালেখাও করব, হয়তো বা জবও করব, কিন্তু পাশাপাশি একটু টাইম বা স্কেডিউল মেনটেন করে এই স্কিল গুলো আস্তে 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 ডেভেলপ করা শুরু করবো ইনশাল্লাহ। মিটিংটা আবার 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা আবার এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ নেক্সট সেশন।